হামলার ঘটনাগুলোর আড়ালে চাপা পড়ে যাচ্ছে আরও বড় কিছু বাস্তবতা। স্বচ্ছতা নিয়ে প্রশ্ন এবং অপূর্ণ প্রত্যাশা সব মিলিয়ে ধীরে ধীরে ক্ষয় হচ্ছে এনসিপির প্রতি জন আস্থা। এটি বাংলাদেশের রাজনীতির বহু পুরনো এক অসুস্থ সংস্কৃতিরই বহিঃপ্রকাশ। কয়েকদিনের ব্যবধানে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির একাধিক নেতার উপর হামলা ঘটনাগুলো নতুন করে রাজনৈতিক সহিংসতার পুরনো বিতর্ক সামনে নিয়ে এসেছে। কিন্তু এই হামলাগুলোই কি এনসিপির সবচেয়ে বড় সংকট? রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই বলছেন না, বরং হামলার ঘটনাগুলোর আড়ালে চাপা পড়ে যাচ্ছে আরও বড় কিছু বাস্তবতা। এমন এক বাস্তবতা যেখানে দলটির সাংগঠনিক দুর্বলতা, অন্তর্বর্তী সরকারের পারফরমেন্স নিয়ে মানুষের হতাশা, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন এবং অপূর্ণ প্রত্যাশা সব মিলিয়ে ধীরে ধীরে ক্ষয় হচ্ছে এনসিপির প্রতি জন আস্থা। কিন্তু কেন এমন হলো? যে দলকে একসময় বাংলাদেশের রাজনীতির তৃতীয় শক্তি হিসেবে দেখা হচ্ছিল, সেই দল আজ কেন জনগণের আস্থা ধরে রাখতে লড়াই করছে? টাইমস বিশ্লেষণে খুঁজতে চেষ্টা করব সেই প্রশ্নের উত্তর। সম্প্রতি হবিগঞ্জ ও সিলেটে এনসিপি নেতাদের উপর হামলার ঘটনা দেশ জুড়ে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে প্রধান সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির উপর হামলার পর রাজনৈতিক উত্তেজনা আরও বেড়ে যায়। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী তারেক রহমানকে নিয়ে করা কিছু মন্তব্যকে কেন্দ্র করেই স্থানীয় বিএনপি সমর্থকদের ক্ষোভ তৈরি হয়েছিল। তবে ঘটনার পিছনে কারণ যাই থাকুক, বিশ্লেষকদের মতে এটি বাংলাদেশের রাজনীতির বহু পুরনো এক অসুস্থ সংস্কৃতিরই বহিঃপ্রকাশ। ভিন্ন মত সহ্য করতে না পেরে সহিংসতার আশ্রয় নেয়া। তবে এখানেই গল্প শেষ নয়। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়েই এনসিপির জন্ম। তখন দেশের মানুষ পুরনো রাজনৈতিক সংস্কৃতির বাইরে একটি নতুন, স্বচ্ছ এবং জবাবদিহিমূলক শক্তির অপেক্ষায় ছিল। সেই আবেগ থেকেই খুব অল্প সময়ে ব্যাপক জনপ্রিয়তা পায় দলটি। কারণ তখন একদিকে আওয়ামী লীগ মূলধারার রাজনীতিতে কার্যত অনুপস্থিত, অন্যদিকে বিএনপি প্রধান বিরোধী শক্তি। ফলে অনেকেই এনসিপিকে একটি সম্ভাবনাময় তৃতীয় বিকল্প হিসাবে দেখতে শুরু করেন। কিন্তু বিশ্লেষকদের মতে সেই জনপ্রিয়তার বড় অংশই ছিল আন্দোলনের আবেগ এবং পুরনো রাজনৈতিক দলগুলোর প্রতি মানুষের ক্ষোভের ফল, শক্তিশালী দলীয় সংগঠনের কারণে নয়। এরপর 2026 সালের জাতীয় নির্বাচনে এনসিপি 6টি আসনে জয় পেয়ে সংসদে প্রবেশ করে। কিন্তু আন্দোলনের দল থেকে রাজনৈতিক দলে রূপান্তরের সবচেয়ে কঠিন পরীক্ষাও শুরু হয় তখন থেকেই। আন্দোলনের সময় যেসব মুখ অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, পরবর্তীতে তাদের অনেকেই এনসিপি গঠনে যুক্ত হন। ফলে সাধারণ মানুষের কাছে অন্তর্বর্তী সরকার, আন্দোলন এবং এনসিপির সীমারেখা অনেকটাই অস্পষ্ট হয়ে যায়। তাই বিচার ব্যবস্থা, প্রশাসন, আইন শৃঙ্খলা, দুর্নীতি দমন কিংবা রাষ্ট্র সংস্কারের মতো প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে ধীর গতি দেখা দিলে সেই হতাশার একটি বড় অংশ গিয়ে পড়ে এনসিপির উপরও। বিশ্লেষকদের মতে কাগজ কলমে অন্তর্বর্তী সরকার ও এনসিপি আলাদা হলেও মানুষের দৃষ্টিতে তারা অনেকটাই একই ধারাবাহিকতার অংশ। এর সঙ্গে যোগ হয় স্বচ্ছতা নিয়ে বিতর্ক। অন্তর্বর্তী সরকার শুরুতে উপদেষ্টাদের সম্পদের হিসাব প্রকাশ সহ সর্বোচ্চ স্বচ্ছতার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু সমালোচকদের অভিযোগ সেই প্রতিশ্রুতি পুরোপুরি বাস্তবায়িত হয়নি। একই সময়ে কয়েকজন উপদেষ্টা ও প্রাক্তন ছাত্রনেতার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগও সামনে আসে। যদিও এখন পর্যন্ত নিরপেক্ষ তদন্তে এসব অভিযোগের সত্যতা প্রমাণ হয়নি, তবু বিশ্লেষকদের মতে অভিযোগের দ্রুত ও বিশ্বাসযোগ্য তদন্ত না হলে মানুষের আস্থা খুব দ্রুত ক্ষয় হতে থাকে। এনসিপির নিজেদের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন রয়েছে। দলটি ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে অর্থ সংগ্রহের কথা বলেছিল। আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বর্ণাঢ্যদের সহায়তার জন্য 11 কোটিরও বেশি টাকা সংগ্রহ করা হয়েছিল। এর 2 কোটি টাকা ব্যয় করা হলেও বাকি অর্থের পূর্ণাঙ্গ ও সহজবোধ্য হিসাব এখনও প্রকাশ্যে আসেনি বলে সমালোচকরা অভিযোগ করেছেন। এতে দলটির স্বচ্ছতা দাবি নিয়ে নতুন প্রশ্ন তৈরি হয়েছে। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকজন সাবেক ছাত্রনেতার জীবনযাত্রারও পরিবর্তন নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। বিশেষজ্ঞরা অবশ্য সতর্ক করে বলছেন, কেবল দামি গাড়ি ব্যবহার বা জীবনযাত্রার পরিবর্তন দেখেই কাউকে দুর্নীতিবাজ বলা যায় না। প্রমাণ ছাড়া এমন সিদ্ধান্ত গ্রহণও ঠিক নয়।
তবে তাদের মতে আন্দোলনের সময় যে নৈতিকতার কথা বলা হয়েছিল, বাস্তবের এই বৈপরীত্য এনসিপির নৈতিক অবস্থানকে দুর্বল করেছে। এনসিপির আরেকটি বড় সমস্যা সাংগঠনিক সক্ষমতা। রাজপথের একটি গণ আন্দোলনকে শক্তিশালী রাজনৈতিক দলের রূপ দেওয়া সহজ নয়। এর জন্য প্রয়োজন তৃণমূল সংগঠন, সুস্পষ্ট নীতিমালা এবং মানুষের সঙ্গে নিয়মিত রাজনৈতিক যোগাযোগ। বিশ্লেষকদের মতে এই জায়গাতেই এনসিপি সবচেয়ে বেশি পিছিয়ে পড়েছে। সমালোচকদের অভিযোগ, দেশের মূল্যস্ফীতি, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য কিংবা প্রশাসনিক সংস্কারের মতো মৌলিক বিষয়গুলোতে সুস্পষ্ট নীতিপত্র উপস্থাপনের বদলে দলটি অনেক সময় প্রতিক্রিয়াশীল রাজনীতি ও সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রচারণায় বেশি মনোযোগ দিয়েছে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা একটি বিষয়ে একমত, এসব সমালোচনা বা সাংগঠনিক দুর্বলতা কোনোভাবেই এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার বৈধতা তৈরি করে না। গণতন্ত্রে মতের অমিলের জবাব সহিংসতা হতে পারে না। তবে হামলার কারণে মানুষের কিছু সহানুভূতি তৈরি হলেও সেটি এখনো স্থায়ী জনসমর্থনে পরিণত হয়নি। কারণ স্বচ্ছতা, জবাবদিহিতা এবং রাজনৈতিক পরিপক্কতা নিয়ে মানুষের যেসব প্রশ্ন রয়েছে, সেগুলোর সন্তুষ্টজনক উত্তর এখনো মেলেনি। বিশ্লেষকদের মতে হারিয়ে যাওয়া আস্থা ফিরিয়ে আনতে হলে এনসিপিকে এখন কেবল আন্দোলনের স্মৃতির উপর নির্ভর করলে চলবে না, বরং দলের অর্থনৈতিক হিসাব প্রকাশ, অভ্যন্তরীণ গণতন্ত্র শক্তিশালী করা, দেশের গুরুত্বপূর্ণ সমস্যাগুলো নিয়ে সুস্পষ্ট নীতিমালা দেয়া এবং নেতাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্তে সহযোগিতা করার মাধ্যমেই বিশ্বাস পুনর্গঠন করতে হবে। সবশেষে বলা যায়, এনসিপির ভবিষ্যৎ কেবল জুলাই আন্দোলনের জন্ম দেয়া দল এই পরিচয়ের উপর টিকে থাকবে না। দেশের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের নানা সমস্যার সমাধানে তারা কতটা যোগ্য ও বিশ্বাসযোগ্য নেতৃত্ব দিতে পারছে, তার উপরই নির্ভর করবে তাদের টিকে থাকা। গণ অভ্যুত্থানের মাধ্যমে সাধারণ মানুষের মনে যে বিশাল আশার আলো সৃষ্টি হয়েছিল, তা সাম্প্রতিক ইতিহাসের অন্যতম স্মরণীয় ঘটনা। সেই স্বপ্নকে বাস্তব রূপ দিয়ে এনসিপি কি সত্যিই দেশের মানুষের জন্য একটি শক্তিশালী ও স্থায়ী বিকল্প রাজনৈতিক শক্তি হতে পারবে? ভবিষ্যতের রাজনৈতিক পথ চলাতেই লুকিয়ে আছে এর উত্তর।